রেডি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, বহুল প্রচলিত পরিচিত মা টেলিভিশনকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট ও বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সাক্ষাৎকার গ্রহণ করার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা একটা ক্লান্তিকাল অতিক্রম করেছি। বাংলাদেশ তো বাংলাদেশ বাইরে বিশ্বের আপনারা জানেন, বিগত সরকারের অনিয়ম, দুর্নীতি ও সাগরের মতন চুরি বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই সাধারণ নাগরিকের টাকা চুরি করেছে, নিষ্পেষিত করেছে, অন্যায় অত্যাচার করেছে, আয়নাগর বানাইছে, বিভিন্নভাবে বিভিন্ন মায়ের কুল খালি করেছে এবং মেধাশূন্যভাবে আমাদের বাংলাদেশের প্রতিটা প্রশাসন চলছিল। যে কারণে তরুণ সমাজ, ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণ করে এবং অংশগ্রহণের উপর সরকারের লেলিয়ে দেওয়া ছাত্ররা, যাদের নাম ছাত্রলীগ বলা হয়, যারা গুন্ডামি, সন্ত্রাসী করে যাদের সবসময় সরকারের ইশারা করে আসছে এবং সরকার নিজে সরকারি বাহিনী লেলিয়ে দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে শত শত লোককে হত্যা করেছে। তারই প্রেক্ষিতে ছাত্র জনতা সরকারের বিপক্ষে অবস্থান নিয়ে তাদের আন্দোলন গড়ে তোলে। এতে অনেকেই মৃত্যুবরণ করিয়াছেন। অর্থাৎ সরকারের লেলিয়ে দেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে তারা শহীদ হয়েছেন। প্রত্যেকে শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন এবং বিভৎস আহত, অনেকের পা নাই, অনেকের পুরো অঙ্গ কেটে ফেল হয়েছে, অনেকের চোখ নেই, গুলিতে চোখ পড়ে গেছে, মানে কোনো বেঁচে আছে, তাদের প্রতি আমার সহানুভূতি এবং শ্রদ্ধা। যারা বৈষম্য বিরোধী অর্থাৎ সরকারের হটানো বিরোধী সর্বশেষ আন্দোলনে 5 তারিখের আগ পর্যন্ত যারা ছাত্র জনতা নির্বিশেষে মুক্তিকামী মানুষ যেভাবে 71 সালে মানুষ ঝাঁপিয়ে পড়েছিল, প্রত্যেককে আমার পক্ষ থেকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা পুনরায় একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। প্রিয় বিহার, সম্মানিত দেশবাসী, তারপরে আমাদের বাংলাদেশের অহংকার ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং চমৎকারভাবে তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে সমস্ত বলতে পুলিশ বাহিনী, যারা বিশেষ করে যারা পুলিশ বাহিনী না, পুলিশ যারা সাধারণ জনগণের মুখাপেক্ষী করেছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং কিছু উৎসাহী পুলিশ কর্মকর্তা, দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, যাদের যোগ্যতা নাই, মেধা নাই, দেশপ্রেম নাই, যারা খুনি, সেই সমস্ত পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, আমলা, অন্য অন্য বিভাগে যারা জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে একটা ডাকাত সরকারকে সহযোগিতা করেছে, তাদের বিরুদ্ধে ক্রমান্বয়ে আইনগত ব্যবস্থা হয়েছে বা ভবিষ্যৎ নেওয়া হবে, সেটা আমরা
সাধারণ নাগরিক প্রত্যাশা করে। আমরা এও প্রত্যাশা করি যে যারা প্রকৃত অবস্থায় দোষ করিয়াছে, পুলিশের মধ্যে অনেকে আছেন যারা সরকারের অমান্য, যারা অন্যায় আদেশ যারা অনেক ক্ষেত্রে তারা পালন করে নেই, তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরিতে পুনর্বহাল চাই এবং যারা একান্তভাবে দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং তারা যারা নিরীহ, যারা দোষ করে নাই, পুলিশ ওইসি থেকে যে তাদেরকে সদভাগ্যে তাদেরকে দোষারোপ করবে ও তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, আমরা সেটা প্রত্যাশা করি না। কোনো নিরীহ লোক যেন এই আগের সরকারের মতো কষ্ট না পায়, সাজা না পায়, তার জীবন যেন দুর্বিষহ না হয়ে ওঠে, সেটাই আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করব। আমরা প্রত্যাশা করব যে বর্তমান মহাসংকট, ভারত থেকে যে পানিগুলা যাচ্ছে, আমরা অনেকগুলো জেলা বন্যা দুর্গত অবস্থায় আছে। আমরা আপনার চেষ্টা করতেছি আমাদের পক্ষ থেকে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসন ব্যক্তিগত ছাত্র জনতা সবাই ঝাঁপিয়ে পড়েছে। আমরাও চেষ্টা করেছি আমাদের পক্ষ থেকে, মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অফ বাংলাদেশের পরিবারের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী একটা ফান্ড গঠন করে আমরা দুর্গত এলাকায় পাঠানোর জন্য আমরা ইতিমধ্যে আলোচনা হয়েছে এবং প্রত্যাশা রাখি বিগত দিনের মতো আমরা বন্যার্তদের পাশে থাকবো এবং আমাদের সাধ্য মতো আমরা সহায়তা করব। আমরা লক্ষ্য করছি দুর্গত এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সৈনিকরা তারা তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানবিক দায়িত্ব যেটা পালন করছে। আপনারা দেখেছেন স্পিডবোট দিয়ে সাঁতরিয়ে কীভাবে নারী, শিশু, অসহায় বিভিন্নভাবে মানুষদেরকে তারা উদ্ধার কার্যক্রম করছে এবং বিমান বাহিনী তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে, হেলিকপ্টার দিয়ে এবং নৌবাহিনী তাদের সর্বস্ব দিয়ে, সেনা ও বিমান বাহিনী সেই দুর্গতদের উদ্ধারের জন্য তাদের জীবন বিপন্ন করে তারা ত্রাণ উদ্ধার কাজ করছে এবং ত্রাণ তৎপরতা রাখিয়াছে যত সম্ভব সরকারের সাধ্য অনুযায়ী। এবং ধন্যবাদ জানাই সম্মানিত উপদেষ্টারা যারা ইতিমধ্যে দুর্গত এলাকা যারা পরিদর্শন করেছেন। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান মহোদয়কে, যিনি হেলিকপ্টার করতে দুর্গত এলাকায় পরিদর্শন করেছেন। আমরা প্রত্যাশা রাখব সেই ত্রাণ সহায়তা এবং মানুষকে উদ্ধারের সর্বোত্তম চেষ্টা করবে। সেই জন্য বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস থেকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীকে যারা এখন পর্যন্ত প্রতিটা থানায় পুলিশকে প্রোটেক্ট করে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং অত্যন্ত কঠিন সময়কাল ক্লান্তি লগ্নে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ প্রতিটা সদস্য সেনাবাহিনীর সদস্য জনগণের পাশে দাঁড়িয়ে অত্যন্ত ধৈর্য পেশাগত দায়িত্ব পালন করছে এবং ধৈর্যের পরিচয় দিয়ে তারা মানুষকে সহায়তা করে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা অব্যাহত রাখিয়াছে, যে কারণে আজকে এই প্রতিটা থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু করিয়াছে। এই অবদানটুকু বাংলাদেশ সেনাবাহিনী। আমি গর্ব বোধ করছি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক, সেই ক্ষেত্রে তাদের এই কার্যক্রমে আমরা গর্বিত। বিগত যে দুই একটা কাজের জন্য যারা বাংলাদেশ সেনাবাহিনীতে বিতর্কিত করার চেষ্টা করছে, আমরা এদের মধ্যে শুনেছি তারা বিভিন্নভাবে চাকরিচ্যুত হয়েছে, দুই একজন গ্রেপ্তার হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আমি যেটা বলতে চাচ্ছি, বিগত সরকারের সময়ে 15 বছরে দমন পীড়ন এবং বিভিন্ন সরকার বিরোধী কথাবার্তা বলা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণের উপর
এবং বিরোধী দলের অনেক নেতাকর্মী যাদেরকে অন্যায়ভাবে খুন গুম করা হয়েছে, চৌধুরী আলম, ইলিয়াস আলী সহ অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ। এখানে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে একটা পুনরায় আমরা স্বাধীন একটা দেশ পাওয়ার পরে আমরা জানতে পারলাম সেখানে আয়নাগর নামে একটা বিভৎস এবং একটা কি বলবো, যেখানে পশুর্য মানুষের সাথে ব্যবহার করা হয়েছে। সে আয়নাগর নামক যে জঘন্য সরকার, একটা নরপিচাসী সরকার, একটা ফ্যাসিস্ট সরকার যে কাজটা করেছে, সম্পূর্ণ নিরপেক্ষ থেকে এদেরকে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে বাংলাদেশ যে নামক যে দেশকে বেঁচে থাকবে। আয়নাগর বানিয়ে মানুষকে যেন এভাবে নির্মমভাবে কষ্ট, হত্যা অথবা গুম যেন না করা হয়। আজ মায়ের ডাক নামে একটা সংগঠন, তারা হাহাকার হয়ে এখন পর্যন্ত অপেক্ষামান আছে তাদের স্বজনরা তাদের কাছে ফিরে আসবে। সময় আসলে প্রতি বছরই তাদের ছবি নিয়ে বিভিন্ন সরকারের বিভিন্ন জায়গায় তারা আহ্বান জানাচ্ছে। এই যে জালিম সরকার একটুখানি পর্যন্ত তাদেরকে দয়া মায়া করে নাই। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে অতীতপর ভারতের কোন কোন জায়গায় তাদেরকে রেখে আসছে। মানে আইন এমনভাবে হয়েছে, আইন আদালত এটা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সংবিধান বলতে কিছুই ছিল না। তারা যেটাই বলতো সেটাই হয়েছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। আমরা যেটা পরিত্রাণ চাই সেটা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক, যারা অসহায় হতদরিদ্র, যারা দিনমজুর, তাদের উপর কঠিন একটা দিন চলে থাকে। যেমন তাদের আয়ের থেকে ব্যয়টা বেশি বেড়ে গেছে। প্রত্যেকটা দ্রব্যমূল্য সামগ্রী এই কয়েক বছরে এমনভাবে হু করে পাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে দেখা গেল যে এটা বিশাল একটা বৈষম্য তৈরি হয়েছে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সহ অন্যান্য যারা দুবেলা দুটা পান্তা ভাত খেতে গেলে একটা পেঁয়াজ দেখা, কাঁচামরিচ লাগে, সেটাও আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে। এবং প্রত্যেকটা কাজে দেখা যাচ্ছে যে আমাদের যে আগে যে ব্যবসায়ীরা ছিল, যারা যারা ডাকাতি করেছে, মানুষকে জিম্মি করে, পেঁয়াজ বা অন্য অন্য আইটেম যারা জিম্মি করে মানুষের থেকে পকেট খালি করে নিয়েছে, এতে সরকার সরাসরি সহযোগিতা করেছে। আমরা ভবিষ্যতে এই ধরনের এই ব্যবসায়ী ডাকাত ব্যবসায়ী হোক এটা আমরা চাই না। আমরা চাই এফবিসিসিআই সহ প্রত্যেকটা ব্যবসায়ী সংগঠনের জন্য পুনর্গঠন হোক এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেক্ষেত্রে প্রত্যেকটা জেলায় যারা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি আছে, যারা পকেট কমিটি করেছে, তারা সুস্থ মনের এবং যারা ভালো ব্যবসায়ী আছে তাদেরকে নিয়ে ব্যবসায়ী সংগঠন যেন পুনর্গঠিত হয় এবং তারা যেন মানুষের কল্যাণে কাজ করে, তারা যেন ডাকাত হয়ে মানুষের পকেট খালি না করে। তাই জন্য আমরা বর্তমান সরকার তাদের প্রতি আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তীকালের সরকারের প্রধান উপদেষ্টাগণ যারা ইতিমধ্যে তাদের কর্মদক্ষতা বা তাদের সততা পরিচয় দিয়েছেন, আমরা প্রত্যাশা রাখব আগামী একটা সুষ্ঠু নির্বাচনের পূর্ব পর্যন্ত সামগ্রিক বিষয়, প্রশাসনের সামগ্রিক বিষয় যেন তারা সংস্কার করে এবং যারা ইতিমধ্যে যারা আমাদের পকেট কেটে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, দেশে বিদেশে আমাদের টাকা পাঠিয়েছেন, তাকে ফিরিয়ে আনো এবং এই অপরাধীকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে তাদেরকে শাস্তির আওতায় আনা। এখানে অনেকে আছেন যারা বিআরটি আছেন, পাসপোর্ট অফিস আছেন, বন পরিবেশ আছেন এবং প্রত্যেকটা জায়গায় যাতে দুর্নীতি এমনভাবে ধরে বসছে, সেটাকে আমাকে পরিত্রাণ আমরা উদ্ধার করতে হবে। সেখান থেকে জাতিকে বাঁচাতে হবে এবং প্রত্যেকটা জায়গায় যেন ন্যায়ের পক্ষে, আইনের পক্ষে এবং যেন সব কিছু সাধারণ নাগরিকের পক্ষে যেন সহজতর হয়, তার একটা সুব্যবস্থা করা। ডিজিটাল বাংলাদেশ বানিয়ে আবার যেন ডিজিটালভাবে পকেট ছুটি না হয়,
তার একটা সুব্যবস্থা করতে হবে। মানুষ যেন তার অধিকার ফিরে পায়, মানুষ যত স্বাধীন সার্বভৌমতে তাদেরকে অধিকার নিয়ে বাঁচতে পারে, কাউকে যেন হয়তো গ্রেপ্তার না করে, তার যথার্থ প্রমাণ ছাড়া যে কাউকে যখন তখন তুলে এনে তাদেরকে আয়নাঘরে ঢুকানো, গুম করা, এটা কোনো ক্রমেই এই দেশে প্রত্যাশী নেই। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একেবারে বন্ধ করতে হবে। কোনো প্রয়োজনে আছে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি ব্যবস্থা করতে হবে। কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো সরকারের ব্যক্তিগত লাঠিয়াল বাহিনী ব্যক্তিগতভাবে ব্যবহার করা যাবে না। কারণ রাগ অনুরাগ বিরাগের বশীভূতি হইয়া আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যাদের জনগণের অর্থের টাকায় অস্ত্র না, তাদের আবার বুকে অস্ত্র চালানো, যারা ইতিমধ্যে শহীদ হয়েছেন, আমি আবার পুনরাবৃত্তি করছি, যারা শহীদ হয়েছেন, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী যেন আর ডাকাতের ভূমিকা পালন না করে তারা যেন সুনির্দিষ্ট একটা আইনের কাঠামোর ভিতরে থেকে যেন এই দেশের মানুষের কল্যাণে কাজ করে। এই অস্ত্রটা যেন দস্যুতার ভিতরে যারা আইনের বহির্ভূত কাজ করে, যারা একান্ত যাদের কোনো কাজ চালানো প্রয়োজন আইনে যেটা দেওয়া আছে সেটাই যেন করে। কোনো সাধারণ কোনো আন্দোলনকারী অথবা তারা ন্যায় পথ পালনকারী বা কোনো ধরনের কেউ আন্দোলন করলো স্বাধীন সার্বভৌম দেশে তাদের বুকে গুলি চালানো, এই সমস্ত বিরত থাকতে হবে। আমরা প্রত্যাশা রাখি অন্তর্বর্তীকালীন সরকার এই আমাদের কঠিন সময় বন্যা কবলিত এলাকার মানুষকে উদ্ধার তন্ত্রতা সততার সাথে হবে। আগে তো শুনেছি ত্রাণের বিভিন্নভাবে মানুষের গড়ে থাকতো, সেটা যেন না হয়। আমরা সর্বাত্মক সমগ্র বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছে, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বিজেপি সহ তাদের একদিনের অর্থ দিয়েছে। আমাদের পক্ষ থেকে যারা এই কাজটা করেছেন, মানবিক কাজ করছেন, তাদের প্রতি আমাদের আবারও শ্রদ্ধা বেড়ে গেল। আমরা মানবাধিকার কর্মী, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন আমরা দেখেছি সবাই একযোগে তারা এই তার শুরু করেছে, যে কারণে আমরা প্রত্যাশা রাখবো আর যেন মানুষ না খায়া যেন কোনো বন্যার দুর্গত এলাকায় মানুষ না খায় মরে, এবং মানুষ যেন উদ্ধার একটা মানুষ বেঁচে থাকার একটা সুব্যবস্থা করবে, এটাই প্রত্যাশা রাখি। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি আল্লাহ পাক যেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেন আমাদের আর এই কঠিনতর সময় না আসে। আমরা যেন কাউকে রাজনৈতিকভাবে কোনো হত্যা না করি, রাজনৈতিক বিষয়টা যেন রাজনৈতিকভাবে মোকাবেলা করি, এবং এই অন্তর্বর্তীকালের দায়িত্ব সুষ্ঠু সুন্দরভাবে একটা ফেয়ার একটা ইলেকশন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত হওয়ার সে প্রত্যাশা রেখে আমি মা টেলিভিশনকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার বক্তব্যে কোনো ব্যক্তি প্রতিষ্ঠান যদি কোনো কারণে কষ্ট পেয়ে তাদের ক্ষমা চাচ্ছি। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের আর কোনো বায়ের মুখ খালি হোক, আর কেউ শহীদ আমরা চাই না। আমরা চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করবে। সর্বশেষ বাংলাদেশ সেনাবাহিনীর সকল স্তরে সৈনিকদেরকে এবং সেনাবাহিনীর প্রধান মহোদয় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন তরুণ ক্যাপ্টেন যে অত্যন্ত ধৈর্য সহনশীলতার সাথে একটা ফেস করেছে, একটা কঠিন সমস্যা ফেস করেছে। এরা পাবলিক হয়তো তারা ন্যায় বুঝে না। একজন রেপিস্ট যদি অপরাধী হয়ে থাকে তা আইনের আওতায় নিলে তাকে আর গায়ে হাত তোলা কোনো অধিকার নাই, তাইলে বিচার বহিত কাজ হয়ে গেল। যেখানে এই কাজটা উনি করতে দেন নেই, অত্যন্ত ধৈর্য সহনশীলের সাথে ছেলেটা কাজ করেছে। আমি ব্যক্তিগতভাবে মানবাধিকার সংগঠনকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।